মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধর্মনিরপেক্ষতাটা একটা ভোটের ইস্যু। নির্বাচন কমিশন কি করছে না করছে সেটা সাফাইটা বিজেপি দিচ্ছে। দেশের স্বার্থ বিরোধী কাজ হচ্ছে, এর সাথে কিন্তু সোজাসুজি সম্পর্ক আছে ওই আম্বানি এবং আদানি। শূন্যটা এবারে নির্বাচনে হবে বলে আমার মনে হয়। গোটা পৃথিবীটাই তো এখন ধর্মযুদ্ধ করছে। নমস্কার, আমি পরঞ্জয়। বিধানসভা নির্বাচন হবে এপ্রিল মাসের 23 তারিখ, 29 তারিখ। 5 বছর আগে 8টা দফায় নির্বাচন হয়েছিল এই রাজ্যে। তখন কোভিড চলছে, মহামারী একদম শীর্ষে। এবছর 2টো দফায় হচ্ছে। মে মাসের 4 তারিখে আমরা নির্বাচনের ফলাফল জানতে পারব, কে জিতবে কে হারবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই যে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দ্য ভোটার রোল, এই যে বিশেষ যে সংশোধন যেটা হচ্ছে ভোটার তালিকার, এই বিশেষ নিবিড় সংশোধন, এর কি প্রভাব পড়বে নির্বাচনের ফলাফল? এই কয়েকটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলছি। আমার এক পুরনো বন্ধু বলতে পারি, তার সঙ্গে আমার পরিচয় 15 বছর আগে না, 20 বছর আগে বলতে পারি, প্রসেনজিৎ। আজকে প্রসেনজিৎ সেপ্টেম্বর 2025-এ কংগ্রেসে জয়েন করেছেন। আজকে উনি এই রাজ্যের SIR কমিটির চেয়ারপারসন, অর্থশাস্ত্রী, অর্থনীতিবিদ। বহু বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে ছিলেন। 14 বছর আগে যখন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হবেন কিনা এই বিষয় নিয়ে একটা বিবাদ হলো এবং উনি পার্টি ছেড়ে দেন। প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। আমরা SIR নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কেন কংগ্রেসে গেলে? মানে কংগ্রেসের তো এই রাজ্যে অস্তিত্ব নেই প্রায়। মানে 2016-র পর বিধানসভায় 294 বিধায়ক, কংগ্রেস তো একদমই এই রাজ্যে প্রথম নির্বাচনের পর 77, মাঝখানে দুটো যুক্তফ্রন্ট সরকার ছিল, অল্প কয়েকদিন থেকে ছিল। কংগ্রেস এই রাজ্যে ছিল। আসলে কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্তটা খালি পশ্চিমবঙ্গের নিরিখে আমার মনে হয়, আমি অন্তত সেভাবে ভাবিনি। 13-14 বছর কোনো রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত ছিলাম না। আমি আমার আগের পূর্ব যে দল তার ছেড়ে দেওয়ার পরে, কিন্তু দেশের যে পরিস্থিতি এবং দেশের রাজনীতি যে খাতে বইছে সেটা থেকে তো নিজেকে বিচ্ছিন্ন রাখা যায় না। তো আমার নিজের যেটা মনে হয়েছে, এবং অনেকেরই আমার মনে হয় যে সেটার বিষয়ে একমত হবেন, যে এই মুহূর্তে আমাদের দেশে যে ধরনের রাজনীতি এবং যে ধরনের যাদের রাজত্ব চলছে কেন্দ্রে, তারা দেশকে যে দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমাদের দেশে এক কথায় বললে আমাদের দেশের গণতন্ত্র এবং আমাদের দেশের সংবিধানের একটা সংকট তৈরি করছে। এবং এই সংকটটা দীর্ঘদিন ধরেই ঘনীভূত হচ্ছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমার মানে সেটা আরো সামনে প্রকট হয়, কারণ 2024 লোকসভা নির্বাচনে আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার সংবিধান একটা নির্বাচনের একটা বিষয় হলো। হ্যাঁ, কারণ অনেকেই মনে করেছিল যে যদি ভারতীয় জনতা পার্টি, যে অমিত শাহ বলছিল 303 থেকে যদি 400 পার এবং আমাদের সংবিধানটা যদি বদলে দেয়, অনেকে ভয় পাচ্ছিল 100 যে বার। আমাদের যে আরক্ষণ যেটা হয়তো সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, একমাত্র সংরক্ষণ নয়, আমার মনে হয় যে স্বাধীনতার পরে প্রথমবার, আমি বলবো না, আমার মনে হয় 1977-এর নির্বাচন অবশ্যই সংবিধান নিয়ে ছিল এমার্জেন্সির পরে। যদি ওটা 21 এমার্জেন্সি যদি বলা যায়, আমার মনে হয় যে 2024-এর নির্বাচন একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল এই এতে। কারণ সমস্ত নির্বাচনে দেশের ভবিষ্যৎটা এতটা স্টেকে চলে গেছে এরকম বিষয় থাকে না, কিন্তু 2024-এর নির্বাচন সেটা ছিল। এবং সেই নির্বাচনের ফলাফল যাই হোক, তাতে এটাই বোঝা গেছে যে দেশের বেশিরভাগ মানুষ এই সংবিধানের মৌলিক যে কোনো পরিবর্তন তারা সেটা চায় না, কিন্তু দেশের যে যারা শাসন ক্ষমতায় আছে তারা সেই পরিবর্তন করতে তারা ব্যগ্র, উৎসাহী। তো আমার মনে হয় যে আজকের দিনে এই সংবিধান এবং সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটাকে ডিফেন্ড করাটাই স্ট্র্যাটেজিক্যালি যদি বলা যায় সেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কংগ্রেস দল সেই লড়াইটার নেতৃত্ব এবং দিচ্ছে। তুমি সত্যি মনে করো যে রাহুল গান্ধী, যে আজকে ও বিরোধী দলের নেতা, কংগ্রেস পার্টির 52টা লোকসভায় আসন ছিল, সেটা 99টা হলো। এবং অনেকে মনে করে যে
এক ধরনের যে রাহুল গান্ধীর বিচারধারা, আমি সব কংগ্রেসের সবার কথা বলছি না, বামপন্থী সে, এবং ভারতবর্ষের সবচেয়ে ধনী দুই পুঁজিপতিকে ওদের সম্বন্ধে যেভাবে ও প্রায় রোজ ওদের নিন্দে করছে, আমি আম্বানি এবং আদানির কথা বলছি, এটা একটা কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের একজন নেতা প্রথম আমরা দেখছি এইভাবে, মানে প্রথম বলবো না, অনেক বছর পর আমরা দেখছি কংগ্রেসের ভেতরে একটা বাম একটা অংশ ছিল। আর এই রাহুল গান্ধী, সে ৩,৫০০ কিলোমিটার হেঁটেছে কন্যাকুমারী থেকে কাশ্মীর। তো তুমি কি মনে করো যে আজকে রাহুল গান্ধী ভারতবর্ষের একটা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন? প্রধানমন্ত্রী হতে হতে গেলে তো মানে নির্বাচনে জিততে হবে, অবশ্যই। সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে, সেটা তো এখন আগামী নির্বাচনের আগে বলা মুশকিল কি হবে। কিন্তু রাহুল গান্ধী এই যে সংকটটা আমাদের দেশে, এটা যদি কোনো রাজনৈতিক, আমাদের প্রজন্মের কোনো রাজনৈতিক নেতা সেটা অনুধাবন করে থাকেন, এই কথাটা আমি বলবো, কারণ মুখে অনেকে অনেক কথা বলেন, কিন্তু অন্তর থেকে অনুধাবন করে থাকেন, আমার মনে হয় সেটা রাহুল গান্ধী করেছেন। এবং তিনি যে কোর যে বিষয়গুলো আর কি, যে মানে ফান্ডামেন্টাল ইস্যুস যেগুলো আজকে আমাদের দেশের সামনে যেটা আছে, যে আমাদের দেশের আসলে অসামনতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এই যে ক্যাপচার হয়ে যাচ্ছে স্টেট ইনস্টিটিউশনস গুলো, কিছু মুষ্টিমেয় শিল্পপতি বা বিজনেস হাউস, তারা দেশের সমস্ত আইন কানুনকে তাদের অগ্রাহ্য করে তারা তাদের ফায়দায় তারা করছে। এই যে সাম্প্রতিক এখন যে আমরা যুদ্ধ দেখছি গালফে, ঠিক এই যুদ্ধ শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী একদিন আগে ইসরায়েলে চলে গেলেন। এবং কেন এটা করছেন, কেন আমেরিকার থেকে চাপে নতি স্বীকার করে রাশিয়া থেকে তেল কেনা আগে বন্ধ করে দিয়েছিল, এখন আবার তারপরে বলছে এবার কিনতে পারে, ততদিনে রাশিয়া বলছে যে আমরা দাম বাড়িয়ে দিই। হ্যাঁ, তাহলে এই যে দেশের স্বার্থ বিরোধী কাজ হচ্ছে, এর সাথে কিন্তু সোজাসুজি সম্পর্ক আছে ওই আম্বানি এবং আদানি। আমি তোমায় বলে দিন, সবার সামনে বলছি, ওই হাইফা ইসরায়েলের সবচেয়ে বড় মানে সমুদ্র বন্দর, সেটা নিয়ন্ত্রণ করছে আদানি। আমরা যে ড্রোন ব্যবহার করা হয়েছে, যেটা গাজায় ব্যবহার করা হয়েছে, সেটা আমাদের দেশে হায়দ্রাবাদে আদানির কোম্পানি ওটাকে অ্যাসেম্বল করছে, বন্দুক অ্যাসেম্বল। আদানি এবং এই যে এখন টেক্সাসে মুকেশ আম্বানি হচ্ছে আমেরিকায় যে বিনিয়োগ করছে টেক্সাসে তেলের রিফাইনারি। তো এই আমাদের জিওপলিটিক্যাল নীতি পুরো আমাদের পুরনো যে প্যালেস্টাইনের সম্বন্ধে আমাদের যে বা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নিয়ে আমাদের যে ভারতের যে পজিশন, এগুলো সমস্ত জলাঞ্জলি দেওয়া হচ্ছে। তো এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে ওটাই, যে আমরা আসলে আমাদের সংবিধানের যে মূল আদর্শ, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। এই রাজ্যে ফিরে আসি, আজকে এই 2016 পর আমাদের এই রাজ্যে ছিল কংগ্রেসের কিছু বিধায়ক ছিলেন, বামের কিছু বিধায়ক ছিলেন, তারপরে 2021 পর তো একজনও নেই। এটা কি করে হলো যে বামফ্রন্ট এই রাজ্যে 34 বছর রাজত্ব করে 7বার নির্বাচন জিতেছে? কংগ্রেস প্রথম সাধারণ নির্বাচন থেকে একটু আগে যেটা বললাম 77, মাঝখানে দুটো যুক্তফ্রন্ট ছিল। এই অবস্থা কি করলো? এই ধরনের একটা রাজনৈতিক মেরুকরণ কি করে হলো যে দুটো পার্টি বাকি রয়ে গেল, একদিকে তৃণমূল কংগ্রেস, উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি? এটা তো মানে অনেক লম্বা একটা ইতিহাসের ব্যাপার। সংক্ষেপে বলতে গেলে আমার মনে হয় যে মানে শূন্য হয়ে যাওয়াটা একটা অ্যাবেরেশন বলে আমি মনে করি। আমার মনে হয় যে এই রাজ্যে কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গ ভাবাই যায় না। অবশ্যই এখানে তৃণমূল কংগ্রেস বলে একটা নতুন দল কংগ্রেস ভেঙে 1998 সালে তৈরি হয়েছে, স্বভাবতই সেখানে তার যে ধাক্কাটা, সেটার জন্য কংগ্রেস সাংগঠনিকভাবে এখানে দুর্বল হয়েছে। কিন্তু এখনো আমার মনে হয় যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের একটা অংশ, এখানে এখনো কংগ্রেসের শক্তি আছে, সাংগঠনিক শক্তিও যথেষ্ট পরিমাণ আছে, পুরুলিয়া একটা অংশে আছে, এবং শূন্যটা এবারের নির্বাচনে হবে বলে আমার মনে হয়। বামপন্থীদের বিষয়টা বড় বিষয়। আমার মনে হয় যে বিশেষত তাদের 34 বছরের যে রাজত্ব ছিল, এবং তাদের সেই 34 বছরের মধ্যে শেষ যে সময়টা ছিল, শেষ কয়েক বছর,
সেই সময়কার তাদের বিভিন্ন সিদ্ধান্ত ইত্যাদি এবং সিঙ্গুর, নন্দীগ্রাম, সিঙ্গুর নন্দীগ্রাম ভূমি অধিগ্রহণ করা, জমি কিভাবে- অধিগ্রহণের একটা বিশাল বড় বিষয় তো ছিলই, যেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, মানে বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু তার সাথে মানুষের যে দৈনন্দিন অভিজ্ঞতা, গ্রামে শহরে পঞ্চায়েত যেভাবে চলেছে, মিউনিসিপ্যালিটি যেভাবে চলেছে, মানে বাম জমানার যে স্মৃতি, সেটার শেষ ভাগের যে স্মৃতিটা, কারণ প্রথম দিকের যে বাম জমানার স্মৃতি, সেই জেনারেশন আজকে আস্তে আস্তে ভুলে গেছে সে কথা। ভুলে গেছে, এবং সেই জেনারেশনটা ঘোষ, হরিশন বরদা, তারা আস্তে আস্তে মানে অনেকেই তারা চলে গেছেন আর নেই আজকের দিনে। আর এখন যে জেনারেশন আছে তাদের যে স্মৃতিটা আছে সেটা সুখ স্মৃতি নয়, অন্তত সবটা সুখ স্মৃতি নয়। তো সেটার ব্যাপারে বামপন্থীদের যে মূল্যায়ন ইত্যাদি, এই সমস্তটা নিয়ে আমার মনে হয় যে না, আমরা সবাই জানি এই রাজ্যে শিল্প দরকার, চাকরির দরকার। তুমি তো অর্থনীতিবিদ, এই রাজ্যের অর্থ ব্যবস্থা তো খুব বেশি উন্নতি সে তো হয়নি। তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন করলো, তারাও এই রাজ্যে কি আসল যে সংকটটা, যেখানে কর্মসংস্থানের যে সংকট, সেখানে তো তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণভাবে ব্যর্থ। এখানে কোনো বড় শিল্প গঠন করার ক্ষেত্রে, এখানে পশ্চিমবঙ্গে বড় শিল্পের স্থাপন স্বাধীনতোত্তর সময় কংগ্রেসের সময়ে হয়েছিল, বিধানচন্দ্র রায়ের সময়। তারপরে যেহেতু দেশভাগ হয় এবং পশ্চিমবঙ্গের একটা বাড়তি সমস্যা তৈরি হয়, এখানে যে বিশাল পরিমাণ উদ্বাস্তু চলে আসার ফলে এখানে জমির ওপরে চাপ, এখানে কৃষি ব্যবস্থার অনুন্নয়ন ইত্যাদি, বাম জমানার মূল সাফল্যের জায়গাটা ছিল যে গ্রামাঞ্চল এবং কৃষি অবস্থার যে একটা যেটা বলা যায় স্ট্যাগনেশন ছিল, সেটাকে ভূমি সংস্কার ইত্যাদির মাধ্যমে তারা দূর করতে পেরেছিল। কিন্তু শিল্প স্থাপনের প্রশ্নে বামেদের অনেক দেরিতে বোধোদয় হয়েছে, হয়ে যখন তারা সেটা করতে গেছে, তখন ওই জমির প্রশ্নে আমার মনে হয় যে ওরা মানে বামপন্থীদের পুরো বোঝাপড়াটার মধ্যেই একটা গন্ডগোল ছিল, শিল্প স্থাপনের মানে শিল্পের জন্য জমি নেওয়া, বিশেষত কৃষি জমি অধিগ্রহণের। তো সেটাই সব থেকে বড় বুমেরাং হয়ে দাঁড়ালো। কিন্তু এখন পশ্চিমবঙ্গে যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে তৃণমূলের জমানায়, অনুন্নয়ন ইত্যাদি, এইগুলোর রাজনৈতিক আলোচনার বিষয়বস্তুই আর নেই। এখানে বিজেপির যে উত্থানটা আমার মনে হয় একটা বাড়তি মাত্রা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এইটাই আমি আরেকবার তোমায় জিজ্ঞেস করছি। আজকে অভিষেক ব্যানার্জি বলেছেন যে ঠিক আছে, তোমরা তৃণমূলকে যদি ভোট না দাও, বিজেপিকে ভোট দিও না। মানে 5 বছর আগে যে একটা নো ভোট টু বিজেপি একটা এক ধরনের আন্দোলন, প্রথমবার অভিষেক ব্যানার্জি এই ধরনের কথা বলছে। কতটা গুরুত্ব দেবে তুমি? গুরুত্ব মানে অভিষেক ব্যানার্জি বলছে কারণ গতবারও নো ভোট টু বিজেপির ফলে তারা লাভবান হয়েছে রাজনৈতিক ভাবে। এবারে এটা তো সিভিল সোসাইটি থেকে উঠে এসেছিল নো ভোট টু, ইনফ্যাক্ট এনআরসি বিরোধী আন্দোলনের থেকেই এই আন্দোলন, এই নো ভোট টু বিজেপি প্রচার ক্যাম্পেইনটার হয়েছিল, সূত্রপাত হয়েছিল। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের একটা খুব বড় অংশের মানুষ এটা মনে করেন, আমি বলবো সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা মনে করেন যে বিজেপি পশ্চিমবঙ্গের পুরো ভবিষ্যৎটাকে নিয়ে মানে ওরা এই রাজ্যে আগুন জ্বালিয়ে দেবে, যা ওরা কাজকর্ম করছে আর কি। আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 23 তারিখ, এপ্রিল মাসের 29 তারিখে আমাদের নির্বাচন হবে। আমি অন্য একটা প্রশ্ন তোমায় করছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিদির একটা ছবি যে সে লড়াকু, সে লড়ে যাচ্ছে। এই রাজ্যে 15 বছর তুমি মুখ্যমন্ত্রী, তবু তার একটা ছবি যে ও লড়ে যাচ্ছে। কাদের বিরুদ্ধে লড়ছে? নরেন্দ্র মোদী সরকার, যেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে উনি একটা সময় হাত মিলিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী সরকারে উনি রেল মন্ত্রী ছিলেন। কিন্তু এই যে ছবিটা, কে কার বিরুদ্ধে লড়ছে, কে বড় শত্রুকে ছোট শত্রু, কে বড় রাক্ষসকে ছোট রাক্ষস। আমরা দিল্লিতে বসে একটা কথা বলি, এই রাজ্যের গ্রামাঞ্চলে যদি আমরা দেখি, বড় গুন্ডাটা তৃণমূলের গুন্ডা। সেটা একটা কারণ যে যারা একটা সময় কংগ্রেসকে সমর্থন করতো, বামদের সমর্থন করতো, তার একটা অংশ ভারতীয় জনতা পার্টির কাছে চলে গেছে। হ্যাঁ, কিছু তো তৃণমূলের কাছে গেছে। মূলত এটা বাম সমর্থকরাই বিজেপিতে শিফটটা যেটা হয়েছে সেটা বামদের থেকেই হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রদায়িক মেরুকরণটা হচ্ছে মূল বিষয়, মূল এখানে সমস্যা, যেটা গত
এক দশকে যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে বড় শিফট বা বড় চেঞ্জ যেটা হয়, আমার মনে হয় সেটা হলো যে সাম্প্রদায়িক রাজনীতি, যেটা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওটা ছিল একটা মার্জিনে, মানে ওটা একটা ফ্রিঞ্জ ইস্যু ছিল। এখানে বিজেপি একাধবার 10%-এর ওপর আমরা ভোট পেতে 75 পেরেছে। বছর পিছিয়ে গেছি আবার, মানে সেইভাবে যদি দেখা যায়, হ্যাঁ পিছিয়ে 80 গেছি। বছর। হ্যাঁ, হ্যাঁ ভাই, পিছিয়ে গিয়ে গোটা পৃথিবীটাই তো এখন ধর্মযুদ্ধ করছে। গোটা পৃথিবীতেই তো আমরা ধর্মযুদ্ধ দেখছি, তো গোটা পৃথিবীটাই আমার মনে হয় যে সেকেন্ড আগের সময়ে পিছিয়ে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গ সেদিকে যাচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় ভবিষ্যতের জন্য এটা খুবই সাংঘাতিক। এবং এসআইআর এর যে পুরো বিষয়টা এসছে, হ্যাঁ আমরা কথা বলবো, উম, কিন্তু তার আগে এই বিষয়টা নিয়ে আরো দুটো কথা আমি দুটো প্রশ্ন করতে চাইছি তোমাকে। এই যে সাম্প্রদায়িক এবং ধর্মের নামে যে মেরুকরণটা হয়েছে এই রাজ্যে, 80 বছর আগেও হয়েছিল, 75 বছর আগে হয়েছিল, কিন্তু আজকে যেটা আমরা দেখছি, দুটো দিক দেখছি। এই যারা একটা সময় যারা তৃণমূল কংগ্রেসকে বিরোধ করছে, তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মমতাজ ব্যানার্জি হয়ে গেছেন, খালি মুসলমানদের সাহায্য করছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির, এই নিউ টাউনে দুর্গাঙ্গন। তো নরম হিন্দুত্ব, কট্টর হিন্দুত্ব, দেখুন, এই কি ধর্মের নামে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার যেটা মনে হয়েছে, দীর্ঘদিন ধরে ওনার রাজনীতির যে পুরো জার্নিটা, যেটার কথা আপনি আগে উল্লেখ করছেন, যে উনি একটা সময় যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস বানান, সবার আগে বিজেপির সাথে উনি হাত মেলান, এখানে বিজেপির সাথে জোট করা করা। পরে কংগ্রেসের সঙ্গে জোট করে। কিন্তু আমার যেটা মনে হয়, এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধর্মনিরপেক্ষতাটা একটা ভোটের ইস্যু। এবং ওনার কাছে এটা মতাদর্শগতভাবে উনি কতটা ধর্মনিরপেক্ষতার বিষয় সেটা নয়। এই মুহূর্তে বিজেপি ওনার বিরোধী, তাই উনি আজকে ধর্মনিরপেক্ষ। তো সেই অর্থে উনি কখনো মন্দির বানাচ্ছেন, কখনো অন্য কিছু করছেন, কিন্তু সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রেজিস্ট্যান্সটা, সেটা অ্যান্টি বিজেপি রেজিস্ট্যান্স হতে পারে, কিন্তু সেটা যে আইডিওলজিক্যালি ওরা উনি সুবিধাবাদী রাজনীতি। হ্যাঁ, আচ্ছা, না আমি আরেকবার আমাদের দর্শককে আমি ক্ষমা চেয়ে যাই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে, বামেদের সঙ্গে কোনোদিনও করেননি। আরেকবার বলে দিই। তো এবার আমরা এই শেষের যে একটা অংশ, তুমি এই রাজ্যের প্রদেশ কংগ্রেসের এসআইআর এর কমিটির চেয়ারপারসন, এটা এর আগে কি হয়ে গেছে? 2024 লোকসভা নির্বাচনের পর হরিয়ানা, দিল্লি হয়েছে, কিন্তু মহারাষ্ট্রে প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে 5 মাসে 40 লক্ষ নতুন নাম ভোটার তালিকায় ঢোকা হয়েছে। এবং এই উত্তরটা আমি পাইনি, আমি জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনারকেও পুছেছি, জিজ্ঞেস করেছি একটা সার্বজনিক প্রেস কনফারেন্স, উনি উত্তর দেননি যে 18 বছর বয়সের উপর যারা, তাদের সংখ্যা কম এবং ভোটার তালিকায় যারা রেজিস্টার্ড, যারা পঞ্জীকৃত ভোটার, তাদের সংখ্যা বেশি। এটা ভারতবর্ষের ইতিহাসে, মহারাষ্ট্রের ইতিহাসে কোনো হয়নি। তারপরে আমরা দেখলাম বিহারে কি হলো, প্রথমে 65 লাখ লোকেদের নাম বাদ দিয়ে দেওয়া হলো, তারপরে অনেক চাচামিচি হলো, কোর্ট কাছারি হলো, শেষ পর্যন্ত 45 লাখ লোকেদের নাম ভোটার তালিকায় ছিল না। এই রাজ্যে 1,20,00,000 লোকেদের নাম বাদ দেওয়ার একটা প্রস্তাব ছিল, সেটা নেমে 60 লক্ষে নামিয়েছে। এটা হলো নির্বাচন আয়োগের আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে প্রথমবার আমরা ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে বিচারপতি এসে এর একটা, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার, এটা কোনোদিনও হয়নি ভারতবর্ষে। আনপ্রেসিডেন্ট। আমি এইটার কি কি হবে আমরা জানি না। আজকে আমরা 21 তারিখ, এটা রেকর্ড করছি, আমরা এই সামনের কয়েকদিনে নতুন যে ভোটার তালিকা আসবে, আমরা জানি না কি থাকবে কি থাকবে না। ধরে না এই 60 লক্ষ থেকে 50 বা 40 লক্ষ, কিন্তু এটার কি প্রভাব পড়বে নির্বাচনের উপরে? একদিকে তৃণমূল কংগ্রেস বলছে আমাদের সমর্থকদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান, তফসিলি জাতি, তফসিলি জনজাতি, নমশূদ্র, মতুয়া। আর ভারতীয় জনতা পার্টি বলছে না, এটা হলো পুরো ভারতবর্ষে হচ্ছে। এই যে না, এই ভোটার তালিকাটা আমরা পরিষ্কার করে দিই, এটা এটা যারা মৃত লোক, যাদের দুটো ঠিকানা আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটাই তো একটা আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন, যে
একটা দল নির্বাচন কমিশন কি করছে না করছে সেটা সাফাইটা বিজেপি দিচ্ছে। কেন? নির্বাচন কমিশন তো একটা দলের হয়ে কাজ করার তো কথা নয়, শাসক দলের হয়ে কাজ করার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটাই হয়। বিহারেও তাই হয়েছিল, পশ্চিমবঙ্গের বেশি করে তাই হচ্ছে, যে বিজেপি একদিকে, বাকি সমস্ত দল আরেকদিকে, আর নির্বাচন কমিশন আর বিজেপি একদিকে। তো এটা থেকেই মানুষের কাছে এটা স্পষ্ট হচ্ছে যে নির্বাচন কমিশন কোথাও না কোথাও নিরপেক্ষতা হারাচ্ছে। কিন্তু যেটা এখানে সাংবিধানিক প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভোটাধিকার টা মানুষের মৌলিক অধিকার। হ্যাঁ, একরকম বলা যেতে পারে মৌলিক অধিকারই, বা গণতান্ত্রিক মৌলিক গণতান্ত্রিক অধিকার, মানে আমরা যেটা গণতন্ত্র। কিন্তু তাকে নাগরিক হতে হবে, অনুপ্রবেশকারী হবে। হ্যাঁ, তো এই প্রথমত ছোট করে বলতে গেলে অনুপ্রবেশের যে বিজেপির ন্যারেটিভটা, এই ন্যারেটিভটাই একটা মিথ্যে ন্যারেটিভ, ইটস আ ফলস ন্যারেটিভ। তাদের বক্তব্য হচ্ছে যে এখানে লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে বা পূর্ববঙ্গ থেকে মুসলমানরা এসে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিয়েছে। এটা একটা সর্বৈব মিথ্যে কথা। এটার কোনো প্রমাণ সেন্সাস ওরা 2011 পর থেকে করেন। কিন্তু যদি মানে 2011 আমরা ডেটাটা দেখি, বা তার আগে 27% মানুষ এই রাজ্যে মুসলমান। তো আমার এই রাজ্যে প্রথম থেকে এখানে মানে পশ্চিম মানে দেশভাগ হওয়ার আগেও খালি পূর্ববঙ্গ তো নয়, পশ্চিমবঙ্গেও প্রচুর মুসলিম তারা এখানেই জন্মেছেন। তারা আজ থেকে নয়, সেই মানে যবে থেকে মানে ইসলামাইজেশন হয়েছে বেঙ্গলে আর কি, মানে যে সেই সময় 100 বছর আগে, হ্যাঁ 600-700 বছর আগের কথা যদি আমরা বলি, মানে মোগলরা আসার আগে থেকেও আগের কথা যদি আমরা বলি, তো এখানে হচ্ছে সেই সময় থেকে এখানে মুসলমানরা আছেন। তো এই এই বাস্তবতাটাকে তারা অগ্রাহ্য করে এটা আসামের থেকে শিখেছে এই জিনিসটা, এবং এখানে এই আসাম মডেলটাকে তারা এখানে একটা অনুপ্রবেশ করে। এখানে মুখ্যমন্ত্রী বলছেন যে মিয়া মুসলমানদেরকে আমি বার করে দিই। একদম। একজন রিক্সা চালাচ্ছে, তো সে 5 টাকা যদি চাই, তুমি একদম রাজনীতি তারা এখানে করতে চাইছে। আচ্ছা, তার মানে কি অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশ কথাটা একটু গন্ডগোলের কথা, কিন্তু মানে যদি বলুন অবৈধ অভিবাসন, ইলিগাল মাইগ্রেশন কি এখানে হয় না? হ্যাঁ হয়। বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছেন, 1971-এর আগেও তো এসেইছেন। আমাদের মধ্যে অনেকেই আছে বাঙাল, আমরা যাদেরকে বলি পূর্ববঙ্গ থেকে আসা, বা 71-এর পরে অনেক মানুষ এসেছেন। অনুপ্রবেশকারী এবং কে ভারতবর্ষের নাগরিক, এই কাজটা তো দিল্লির সেটা হচ্ছে কেন্দ্রীয়। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে যারা এসছেন তাদের 99% হচ্ছে হিন্দু। এই কথাটা তো আমাদের সবাইকে বুঝতে হবে। যারা ওখান থেকে মুসলমানরা কেন পালে পালে এখানে চলে আসবে? ওটা একটা মুসলিম মেজরিটি দেশ, ওখান থেকে অধিকাংশ যারা এসছে তারা হিন্দুরা 10% না, এখন কমে গেছে। 71-এর পরে আরো কমে, 71-এর পরে মানে আগে থেকে তো অনেক শার্পলি কমেছে। কিন্তু 71-এর পরেও যদি আপনি বাংলাদেশের পপুলেশন ডেটা দেখেন, ওখানে পপুলেশনে ওভারঅল পার্সেন্টেজটা হিন্দুদের কমছে, মুসলিমদের কমছে না। তাহলে ওখান থেকে হিন্দুরা আসছে, মুসলিমরা আসছে না। এই কথাটা, এই বেসিক কথাটাই বিজেপি বা এখন যেটা দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের মাথাতেও এই ব্যাপারটা ঢুকছে না, বা তারা বুঝছে না। এবং এই মুসলিম অনুপ্রবেশকারীর নামে একটা হাওয়া বানিয়ে, একটা জিগির তুলে তারা তাদেরকে খোঁজার নাম করে আলটিমেটলি ইলেকশন কমিশন এখানে কি করলো? প্রথমে যখন 58 লক্ষ ফার্স্ট ফেজে, ইনভাইশন ফেজে বাদ গেছে, আমরা তো বললাম বিহারেও আমরা প্রশ্ন করেছি কজন অনুপ্রবেশকারীকে ধরতে পারিনি। তখন তারা কি করলো? যখন ধরতে পারলো না, জানুয়ারি মাসে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন ক্রাইটেরিয়া, ব্যানার্জি কান্নাম বন্দ্যোপাধ্যায়, কার বাবার সাথে তার বয়সের ডিফারেন্স কত, অমর্ত্য সেন নোবেল পুরস্কার, হ্যাঁ তার মার সাথে তার 15 বছরের। আরে ওই সময় বাল্যবিবাহ হতো, আমাদের দেশে চাইল্ড ম্যারেজ কবে পাস হয়েছে? চন্দ্র বোস বা এখানে না, এখানে কার কটা সন্তান, তার ভিত্তিতে তারা নোটিশ পাঠিয়েছে। পাঠিয়ে এই সংখ্যাটাকে আজকে 1 কোটির ওপরে মানুষকে তারা নোটিশ পাঠিয়েছে। এখন 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দিয়েছে। এখন তারা বলছে যে এই ট্রাইব্যুনাল তারা গঠন করেছেন, সামনের সপ্তাহে সাপ্লিমেন্টারি লিস্ট আসবে, কিন্তু সেই সাপ্লিমেন্টারি লিস্ট পুরো 60 লক্ষ ভোটের আগে হবে কি হবে না এখনো আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের মে মাসের 4 তারিখ এই যে কাজটা তারা করলেন, তাহলে এইটা প্রথমত এটা সংবিধান সম্মত হলো কিনা, এটা নিয়ে প্রচুর প্রশ্ন
আছে। আর এই কাজটা তারা করার জন্য আমার মনে হয় যে এবারের নির্বাচনে 15 বছর ধরে একটা সরকার চলছে, তারা যা করছে তাই নিয়ে মানুষের অনেক আচ্ছা, প্রশ্ন কিন্তু আছে। এই বিষয় নিয়ে সবাই কথা বলছে এবং সত্যি তোমার কি বলে প্রতিষ্ঠান বিরোধী অ্যান্টি ইনকামবেন্সির কথা বলছে না, সন্দেশখালির কথা ভুলে গেছে, আরজিকর মেডিকেল কলেজ সন্দেশখালী, একের পর এক যে বিভিন্ন ধরনের অন্য যত ইস্যু আছে এই রাজ্যে, সব ভুলে গেছে। সমস্ত মানে এগুলো তো চর্চার কোনো বিষয়ই নির্বাচনের আগে আর হচ্ছে না, পুরোটাই একটা এসআইআর আচ্ছা কেন্দ্রিক। প্রসেনজিৎ, আমাদের সময়ের অভাব, শেষ প্রশ্ন, একটু ভবিষ্যৎবাণী করো না, জ্যোতিষী হয়ে যাও, কি হবে মনে হয়? এই 4 তারিখে আমরা সব জানতে পারবো নির্বাচনের ফলাফল, তুমি কি আশা করো? না দেখুন, যদি নির্বাচনে একটা বড় অংশের ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে বাদ রেখে যদি নির্বাচন হয়, যেটার আশঙ্কাটা থেকে যাচ্ছে, তাহলে একরকম জোর জবরদস্তি হচ্ছে বিজেপিকে জেতানোর একটা প্রচেষ্টা চলছে, সেটাই তো মনে হচ্ছে সকলে। সফল হবে? আমার মনে হয় দুটো কারণে এটা হবে না। এখনো যে জুডিশিয়ারি যেহেতু আছে, জুডিশিয়ারি চেষ্টা করছে, তাদের চেষ্টা থেকে বোঝা যাচ্ছে যে যাতে করে অন্তত এটা মিনিমাইজ করা যায়, বেশিরভাগ মানুষ যাতে, তো এটা যদি ভোটের আগে আলটিমেটলি হয়ে যায়, আমার মনে হয় এটা সফল আচ্ছা, হবে আর কি মনে হচ্ছে সামনের কয়েক সপ্তাহে প্রতিক্রিয়া হবে, আমার মনে হয় রক্তপাত রাজনৈতিক হতে পারে? আমাদের নতুন এই রাজ্যের রাজ্যপাল এসছেন রবিবাবু, না, আমার মনে হয় না যে বরং ওই ওই বেশি ফেজ গতবার যেরকম হয়েছিল, একটা দফায়, হ্যাঁ, ওইরকম, এবার দুটো দফায়। হ্যাঁ ওই 8 ওই অত দফা করে কোনো লাভ হয়নি, এবং তাতে ভায়োলেন্স আরো বেশি হয়েছে। গতবার কুচবিহারে যে ধরনের ঘটনা ঘটলো, পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার একটা সংস্কৃতি আছে, শাসক দলের মূল কারণ নিয়েই তো এটা হয়। এবার দেখা যাক, আমার মনে হয় আমরাও অপেক্ষা করব মে মাসের 4 তারিখ পর্যন্ত। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, তোমার সময় আমাদের দিয়েছো। আপনারা শুনছিলেন প্রসেনজিৎ বোসকে, এই রাজ্যের কংগ্রেস পার্টির এসআইআর কমিটির শীর্ষে উনি আছে চেয়ারপারসন, উনি অর্থশাস্ত্রী, উনি একটা সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে ছিলেন। উনি বিশ্লেষণ করলেন যে এই রাজ্যে কি কি বিষয় নিয়ে এবার নির্বাচন হবে। আপনারা দেখতে থাকুন inscript.me, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আপনি শেয়ার করুন। প্রশ্ন করছি পরঞ্জয়, নমস্কার।